আগে বলতে দেওয়া উচিত যতক্ষণ না পর্যন্ত মানে ম্যাটার চেঞ্জ করছে। যদি কথা বলতে বলতে উল্টো পাল্টা বলতে আরম্ভ করে তখন তাকে আবার তার জায়গাতে ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, এই কি যেন বলছিলেন, এটা পেটের এই গন্ডগোল, এখানে কি যেন কি বলছিলেন এটা বলুন। তো এটা সম্বন্ধে আবার যখন বলতে থাকবে আমাকে শুনতে থাকতে হবে। শুনে আমাকে মেন যে সিমটম গুলো আমি পাচ্ছি আমার জ্ঞানের দ্বারা সেগুলো নথিভুক্ত করে নিতে হবে। ঠিক আছে? তো এইবার আমাকে রিয়েলাইজ করতে হবে পেশেন্টের কন্ডিশনটা কোন জায়গা। ঠিক আছে? এটা চেস্টের কোনো কমপ্লেন, না কোনো পেটের গন্ডগোল, না কোনো মানসিক ব্যাপার, হ্যাঁ, না অন্য কোনো সিস্টেমের, যেমন জেনিটাল অর্গান আছে, কিডনি সিস্টেম আছে, হ্যাঁ, এই সমস্ত মানে আমাদের শরীরে আমরা যে আজ পর্যন্ত পড়েছি শরীরটা সম্বন্ধে আমরা চিনেছি। তো কিসের সাহায্যে চিনেছি? ফিজিওলজি আর অ্যানাটমি। এই দুটো জ্ঞানের দ্বারা আমরা চিনেছি, তাই তো? কতটা চিনেছি সেটা আমার জ্ঞান বলবে। ঠিক আছে? তো তোমরা অ্যানাটমি ফিজিওলজি মোটামুটি পড়ে ফেলেছো, সেগুলোকে আবার একটুখানি ছাড়াই করে নেবে, না হলে মনে থাকবে। বুঝতে পেরেছো? মানে খুব শর্ট ওয়েতে একবারে অ্যাজ এ টোটাল গ্রসলি তোমরা মোটামুটি বেসিক যে অ্যানাটমি যেগুলো তোমার মানে একটি রোগ রিলেটেড ব্যাপারে লাগবে সেই সমস্ত জ্ঞানগুলো তোমাকে ভুলে গেলে চলবে। ঠিক আছে? যেমন ধরো একটা রেসপিরেটরি সিস্টেমের গন্ডগোল, তো রেসপিরেটরি সিস্টেমটার অ্যানাটমি ফিজিওলজি আমাকে জানা উচিত, তবে তো আমি রিয়েলাইজ করবো অ্যাবনর্মাল ব্যাপারটা কি। ঠিক আছে? এইবার সেইখানে দাঁড়িয়ে এবার আমার প্যাথোলজি, তারপরে হচ্ছে তোমার এই সমস্ত যে প্র্যাকটিস অফ মেডিসিন, এই যে জ্ঞানগুলো ছিল সেগুলো দিয়ে আমি এবার রিয়েলাইজ করব ওর কতটা ডেভিয়েশন হয়েছে ফ্রম দ্য হেলথ থেকে, ও কতটা ডেভিয়েট হয়ে আমার কাছে এসেছে। এবং এর সঙ্গে আমাকে এটাও করতে হবে যে এটা এই ডেভিয়েশনটা কি কারণে হয়েছে, কেন হয়েছে, তাই তো? এই ডেভিয়েশনটা কি কারণে হয়েছে, কেন হয়েছে। তো যদি এটা আমরা রিয়েলাইজ করি তখনই আমরা ওর প্রপার ডায়াগনোসিসটা করতে পারবো। এইবার যে প্রপার ডায়াগনোসিসটা হয়ে গেল, এবার তার ম্যানেজমেন্টটা আমরা ইজিলি দিয়ে দিতে পারবো, কারণ প্র্যাকটিস অফ মেডিসিন থেকে আমরা ম্যানেজমেন্ট গুলো শিখেছি। এই রোগের এই ম্যানেজমেন্ট, এই রোগের এই ম্যানেজমেন্ট, এই রোগের এই ম্যানেজমেন্ট, তাই তো? সেই অনুযায়ী আমরা প্রেসক্রাইব করবো। এই হচ্ছে বেসিক ফর্মুলা। এবার আমি তো অনেক সুপারফিশিয়াল লেভেল থেকে বলি, কিন্তু এর ভেতরে অনেক পুরো রহস্য আছে, সেইগুলোকে আমাদের উদ্ঘাটন করতে হবে। ঠিক আছে? সেই জন্য আমাদের যা পড়ে এসেছি সেগুলো বারবার রিক্যাপচুলেট করতে হবে, বারবার জানতে হবে, বারবার করতে হবে। তার সঙ্গে আমাদের নতুন অভিজ্ঞতা এবং রুগীর সঙ্গে যে আমাদের জ্ঞানের মিলন, এইটার অভিজ্ঞতা এগুলো করতে আমাদের প্র্যাকটিস চালু রাখতে হবে। এবং এই প্র্যাকটিসটা যদি কোনো একজন মানে গুরুর আন্ডারে হয় তবে প্র্যাকটিসটা খুব ভালো হয়, মানে কি শেখার ব্যাপারগুলো ভালো থাকে। আর না হলে নিজেই আমাকে জ্ঞান প্রয়োগ করে শিখতে চেষ্টা করতে হবে, তো সেটা অনেকটা শক্ত ব্যাপার। তো আমরা প্রথমে বলেছিলাম একটা রোগীর জেনারেল এক্সামিনেশন আমরা কিভাবে করব, কে বলতে পারবে? রোগীর ফার্স্ট বলেছিলাম জেনারেল এক্সামিনেশন করবো। জেনারেল এক্সামিনেশনে আমি কি করবো? আমাদের যে রোগী এলো তাকে আমি জেনারেল কিভাবে এক্সামিন করবো সেটা আমি বলে দিয়েছিলাম তোমাদের। অনেকে আসে তারা জেনে যাবে, তোমরা বললে তবে জানি, তাই তো? খাতাটা পড়ে কিরকম কি বলেছিলাম জেনারেল এক্সামিনেশনে হলো বলা আছে অকুপেশন। তুমি বলো অকুপেশন কেন আমাদের এরা একটু জেনে নিই। কোন পরিস্থিতিতে কাজ করে সেই কাজের উপর তার সারাদিনের যে ধকলটা যায় তারপর ডিপেন্ড করে অনেক রকম অসুবিধা হতে পারে। মানে বাইরে তন্ত্র মানে তখন মাথা ব্যথা। হ্যাঁ, সেটা একটা ঘটনা, কিন্তু মেন যে ঘটনা সেটা তুমি অমিট করে গেল। আমরা অকুপেশনাল ডিজিজ বলে অনেক রোগ আছে। অকুপেশনাল ডিজিজ যেমন ধরো একটা ফার্মার
একটা চাষি সে যখন শস্য ফসল নিয়ে করে ধান চাষ করছে, গম চাষ করছে, তাদের মেন সাফারিং কি চাষ। এই চাষগুলো ইনহেল করতে করতে তাদের এক ধরনের ব্রঙ্কাইটিস দেখা দেয়, রেসপিরেটরি একটা অ্যাসোসিয়েটেড ডিজিজ দেখা যায়। সেরকম কোল মাইনে যারা কাজ করে, মানে যারা ভূমি অঞ্চলগুলো কাজ করে তাদের এক ধরনের হয়। যারা সিলিকা নিয়ে কাজের ফ্যাক্টরিগুলোতে কাজ করে, যাদের বালি নিয়ে কাজ হয় তাদের এক ধরনের হয়। অ্যাসবেস্টর কারখানাতে যারা কাজ করে তাদের এক ধরনের সাইনাস গঠিত রোগ হয়। অর্থাৎ অকুপেশন আমাদের এই জন্যই জরুরি, বিভিন্ন অকুপেশনাল যে হ্যাজার্ড গুলো আছে এবং অকুপেশন ভিত্তিক যে রোগগুলো হয় সেগুলো আমরা যাতে ইজিলি ডিসক্রিমিনেট করে দিতে পারি, সেই জন্য এই আমাদের অকুপেশনটা জরুরি। এখানে যে কথাগুলো দিতে হচ্ছে তাদের কেন দিতে হচ্ছে এটা আমাকে তো জানতে হবে। তো নাহলে এগুলো তো একটা টেস্ট দেখি এগুলো কেন থাকবে, এগুলো এই জন্যই আছে। ঠিক আছে, এগুলো সব ক্লিনিক্যাল ফিচার্স এর আন্ডারে পড়বে না, এটা তো আলাদা। এটা জেনারেল এক্সামিনেশন বা পেশেন্ট পেশেন্টের জেনারেল ফিচার। আমি আসবো কিসে? ফিজিক্যাল এক্সামিনেশন। যখন ফিজিক্যাল এক্সামিনেশন করবো তখন কিছু ক্লিনিক্যাল আসবে, তারপরে জেনারেল এক্সামিনেশন যে হিস্ট্রি টেকিং আছে, হিস্ট্রি টেকিং এ এসে যাবে অনেক ক্লিনিক্যাল। কারণ না, হিস্ট্রি টেকিং হচ্ছে পেশেন্ট যেটা আমার কাছে এসেছে এবং পেশেন্ট যেটা বলছে এক নম্বর বলার পরে পেশেন্টের কাছ থেকে আমি জিজ্ঞেস করে করে বার করছি তার বর্তমান পরিস্থিতি, তার অতীতের পরিস্থিতি, ঠিক আছে, এবং তার ফ্যামিলির পরিস্থিতি, এইসব ব্যাপারগুলো অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, প্রেজেন্ট হিস্ট্রি, সব হিস্ট্রি ট্রেনিং এর মধ্যে সব জিনিসগুলো থাকবে। অর্থাৎ এখন যে কমপ্লেন নিয়ে এসছে সেই কমপ্লেন হচ্ছে প্রেজেন্ট কমপ্লেন, তাই তো? এরপরে এই কমপ্লেনটা কেন এলো, তার আগে কি ঘটেছিল, অর্থাৎ পাস্ট ইতিহাস, তারই পাস্ট ইতিহাস। এইবার এই যে ঘটনাটা ঘটেছে এর সঙ্গে কোনো ফ্যামিলি রিলেটেড ব্যাপার আছে, মানে জন্মগত ভাবে কোনো জিনিসকে অ্যাচিভ করছে কিনা সেটা জানার জন্য আমার ফ্যামিলি ইতিহাস। তো এইরকম ইতিহাসগুলো একটা রুগীকে জানবেন করতে আমাদের বোঝা গেল। আচ্ছা, এরপরে আমরা এখানে ম্যারিটাল স্ট্যাটাস দিয়েছি, বিবাহিত অবিবাহিত কিনা এগুলো আমাদের জানতে হয়, কারণ অনেক রোগ হয়, হ্যাঁ, মানে ম্যারেজ ভিত্তিক অনেক রোগের মানে এই জিনিস আমরা দেখতে পাই, মিসম্যাচ ম্যারেজেও দেখতে পাই, বা বিভিন্ন প্রকারের মানে বিবাহ বর্ধিত ব্যাপারগুলো মানে যে কোনো বিবাহের পরে দেখা যেতে পারে, সেইসব ব্যাপারগুলো আমাদের এখানে জানার জন্যই ম্যারিটাল স্ট্যাটাসটা আমাদের দরকার। ঠিক আছে, এইবার এখানে যে সাইকোলজিক্যাল ইতিহাস, পার্সোনাল ইতিহাস, হ্যাঁ, এগুলো সবই ওর সঙ্গে রিলেটেড। তার সঙ্গে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। মেনস্ট্রুয়াল হিস্ট্রি বিভিন্ন ধরনের মেনস্ট্রুয়াল প্রবলেমগুলো আমাদের জানতে হবে, কারণ ওই জায়গা থেকে অনেক লোকের সৃষ্টি এবং শুরুয়াত হয়ে থাকে। সেই জন্য এরপরে আসছে ফিজিক। আমি রুগী এতক্ষণ শুনলাম শুধু, এখনো রুগীকে আমি টাচই করি। এরপরে হচ্ছে আমি ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ রুগীকে আমি এবার ফিজিক্যালি দেখব। সেখানে কি দেখবো, রুগী কেমন ভাবে কোন পজিশনে বেডের মধ্যে আছে, দ্যাট ইজ কল্ড ডিকুবিটার। ডিকুবিটার মিন্স পজিশন অফ দ্য পেশেন্ট আপন দ্য পেশেন্ট। পেটের মধ্যে এরকম কুচকে শুয়ে আছে, না এরকম তিন পাতা হয়ে শুয়ে আছে, না এক সাইড হয়ে শুয়ে আছে, না পথটা হয়ে বসে আছে, এরকম করে এরকম সামনের দিকে বসে বসে আছে, না এরকম করে বসে আছে। বিভিন্ন পশ্চাৎ রোগীর থাকতে পারে এবং এখান থেকে বিভিন্ন রোগের ইতিহাস এবং বিভিন্ন রোগের সূচনা বা আমার মাথার মধ্যে থিঙ্কিং এটা আমি আনতে পারি। সেই জন্য ডিকুবিটাস একটা জরুরি ব্যাপার। রুগীর পজিশন, কেউ একটা পজিশনে আছে, তার মানে হচ্ছে তোমার এটা। তারপরে বলছে কি একের পরে বিল্ড মানে হচ্ছে বিল্ড আর নিউট্রিশন, দুটো পার্থক্য বলেছিলাম। তো বিল্ড কি বলেছিলাম, নিউট্রিশন বলেছিলাম। বিল্ড মানে হচ্ছে বডি স্ট্রাকচার, মানে সেখানে বডি ফ্রেমওয়ার্ক,
তার বনি ফ্রেমওয়ার্ক, মাসকুলার ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সে লং স্ট্যাচার না শর্ট স্ট্যাচার না ওয়েল বিল্ড, এইটা দেখার জন্য হচ্ছে তোমার বিল্ড। আর নিউট্রিশন কতটা সে পরিপুষ্ট, কতটা সে পরিপুষ্ট। নিউট্রিশন ডিপেন্ড করে তার ইমাসিয়েশন, তার সাবকিউটেনিয়াস ফ্যাট, তার স্কিনের কালার, তার অ্যাপিয়ারেন্স, তার ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো দ্বারা নিউট্রিশন। মানে যদি ম্যালনিউট্রিটেড হয় সে কি হবে? জীর্ণ শীর্ণ হবে, স্কিনের নিচে ফ্যাট থাকবে না, তাই তো? স্কিন পিঞ্চ পজিটিভ হবে, এরকম বিভিন্ন ব্যাপারগুলো আমরা নিউট্রিশন। মাসেলস বাল্বগুলো কন্টিনিউ হয়ে যাবে, সিঙ্কেজ হয়ে যাবে, মাসেল ডেন্সিটিটা কমে যাবে, টোন ঠিক আছে। এবার যদি ওয়েল নিউট্রিটেড হয়, তার সাবকিউটেনিয়াস ফ্যাট থাকবে, তার একটা মাসেল টোন ঠিক থাকবে, মাসেল যেগুলো বাইসেপ ট্রাইসেপ এগুলো সব ঠিক থাকবে। তো এই যে আমরা নিউট্রিশন, বডি ওয়েট ঠিক থাকবে। তো নিউট্রিশন গুলো এই জায়গাগুলো জড়িয়ে আছে। সেটা আমাদের নিউট্রিশনটা কতটা দেখলাম। এরপরে আমরা ক্লিনিক্যালি যেগুলো শিখেছি, যেমন ধরো অ্যানিমিয়া আমরা দেখতে শিখেছি ক্লিনিক্যালি, কারণ এটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করছি, ভালো করে মনে রাখি। আমরা এখনো প্যাথোলজিতে ঢুকিনি এটা, বা এর উপরে দাঁড়িয়ে আমরা পরে যেটা বুঝবো সেই অনুযায়ী আমরা টেস্টগুলো লিখবো, প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টগুলো লিখতে থাকবো। তার আগে আমরা অ্যানিমিয়া কতটা আছে দেখবো, তাই তো? হ্যাঁ, বলো তুমি অ্যানিমিয়া কিভাবে দেখবে? দাঁড়াও, অ্যানিমিয়া কিভাবে দেখবে? চোখের নিচে কালার দিকে। আচ্ছা, ভালো বলেছে। চোখের নিচের কালার মানে লোয়ার প্যালপেবরাল কনজাংটিভার যে কালারটা কতটা ব্রাইটনেস আছে, তার উপরে রক্ত কতটা আছে আমরা জাজ করতে পারি। অর্থাৎ দুটিটা অ্যানিমিক না মাইল্ড অ্যানিমিক না সিভিয়ার অ্যানিমিক, এটা জানতে পারি। একটা পয়েন্ট। আর রিসেন্টলি কোনো রোগ হয়েছে কিনা, মানে সেটা থেকে না, ব্লাড লস হয়েছে পয়েন্টগুলো বলো, একটা বলে তো। ব্লাড লস রিসেন্টলি হয়েছে কিনা। না, ক্লিনিক্যাল, তুমি ক্লিনিক্যালি জাজ করতে এবার বিজ্ঞান নেওয়া হয়ে গেছে। স্যার বলবো, হ্যাঁ, বলো। স্কিন কালার স্যার পেল হবে একটা। দু নম্বর হচ্ছে ডরসাল এন্ড টিপস অফ দ্য টার্মস আপনার ফ্যাকাসে হবে। হ্যাঁ, থার্ড হচ্ছে কুইক নেল বেড রিটার্ন, নেল বেড রিটার্নটা ডিলে হবে, দিলে হবে। নেল বেড রিটার্নটা ডিলে হবে। যদি এটা ক্রনিক অ্যানিমিয়া হয় তাহলে এটা স্পুনিং অফ নেল হবে, যেটা বারবার অনেক কাজ, ওটা ওর কিছু বলছে, মানে যে ফ্ল্যাট হয়, লোকের এটা না, না, flat হয়। এটা খুব important জিনিস আর বলছে। তার সঙ্গে স্যার আরেকটা অ্যানিমিয়াতে সেটা হচ্ছে পেশেন্টের একটা জেনারেল উইকনেস থাকবে, হ্যাঁ। ব্রিদিং ডিস্ট্রেস হবে। আর পেশেন্ট যদি মনে করুন মধ্যে মধ্যে হয়তো ওগুলো blackout আমি হয়ে যাচ্ছি যাবে না, না। ওদের যাচ্ছি না। ওগুলো তো symptom এ চলে যাবে না। আমি clinical evaluation ও একটা মূলক vital point, এটা যে চোখের নিচে দেখবো। লোয়ার পার্ট অফ দ্য ও অনেকগুলো বলেছে। একটা হচ্ছে টিপ অফ দ্য টাং, ডরসাম অফ দ্য টাং, তার দেখি কালারটা দেখবে, জিভের ডগাটা লাল দিক থাকে, সফট প্যালেট স্যার আপার প্যালেট সব প্যালেটের কালারটা দেখে তেল হয়ে যাবে। সব এগুলো যদি অ্যানিমিয়া না থাকে তবে মোটামুটি প্রায় রেড থাকে, আর যদি অ্যানিমিয়া থাকে তারা পেল হয়ে যাবে। ঠিক আছে। আর একটা কথা বলতে নেল বেড রিটার্ন। নেল বেড রিটার্ন কি না, নোকটা চুপে ধরলে পরে প্লাস্টিক হচ্ছে চেপে দিলে পরে তারপরে পূরণ হয়ে যাচ্ছে। এই যে পূরণ হওয়াটাকে বলছি নেল বেড রিটার্ন। এই রিটার্নটা যদি খুব কুইক হয় তার মানে রক্ত সাফিসিয়েন্ট আছে, তার মানে ঠিক আছে। আর যদি ডিলে হয় তাহলে অ্যানিমিয়া। ঠিক আছে। এছাড়া আমরা পামের কালার, স্কিনের কালার, হ্যাঁ, সোলের কালার, এগুলো আমরা দেখি। যদি ব্রাইটনেস থাকে, উজ্জ্বল থাকে, গ্ল্যামারাস থাকে, তাহলে রক্ত ঠিক আছে। রক্ত কম থাকলে পরে পেলনেস একটা ফ্যাকাসে ভাব আসবে মুখের মধ্যে, গ্ল্যামারটা কম থাকবে। ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা এক্সটার্নালি অ্যাপিয়ারেন্স করি। ও আর একটা কথা বলবো, স্পুনিং অফ দ্য নেল। স্পুনিং অফ দ্য নেল একটা কন্ডিশনে ঘটে যখন সিভিয়ার অ্যানিমিয়া থাকে এবং অ্যানিমিয়াটা আয়রন ডেফিসিয়েন্সি হয়, নট ক্রনিক। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে পামার ভেনসন সিনড্রোম বলে একটা সিনড্রোম আমরা দেখতে পাই এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেখানে কি হয় না, স্পুনিং অফ দ্য নেল হয়, আর হয় কি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। ঠিক আছে। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকে, মুখের কোণে ঘা, মুখে ঘা, তার সঙ্গে নেলগুলো
মাঝখানটা ডিপ্রেস হয়ে গিয়ে চামচের মতো হয়ে যায়, তারপরে স্পুনিং অফ নেল। এইরকম একটা কন্ডিশন অ্যারাইজ করে যেটাকে আমরা বলি পামার উইলসন সিনড্রোম, যেটা কিনা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে দেখা যায়, এবং এটা একদম ডেফিনিট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। বুঝতে পেরেছো? ক্লিনিক্যাল ফিচার থেকে বুঝতে যে এর আয়রনের সঙ্গে আয়রনের অভাব। এছাড়া অনেক ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে, সব ক্ষেত্রে যে পামার উইলসন সিনড্রোম থাকবে তা নয়, এটা একটা সিভিয়ার ফর্ম অফ আয়রন ডেফিসিয়েন্সি, যেটা হলো কনিক। ওই যেটা বুঝেছে ঠিক, রিয়েলাইজ করে গেছি কনিক মানে কি সিভিয়ার ফর্ম অফ আয়রন ডেফিসিয়েন্সি মানে অনেক বিষয় আয়রন ডেফিসিয়েন্সি ঘটছে, তার জন্য মাথায় এসে কনিক ব্যাপারটা, কিন্তু ব্যাপারটা কনিক, ঠিক আছে? তো যাকে আমরা অ্যানিমিয়া এইভাবে জাজ করার চেষ্টা করব। তারপরে জন্ডিস একটা খুব বাজে অবস্থা, যেখানে আমাদের শরীরে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায়। কত বিলিরুবিন লেভেল? নর্মাল যেমন ঠোঁটের গোড়ায় থাকবে, আর বলবে 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার্সেন্ট। এই কথাটা না বলে দিতে হবে, অর্থাৎ 1 মিলিগ্রাম পার্সেন্ট। 1 মিলিগ্রাম পার্সেন্টও মনে রাখলে হবে, একের মধ্যে থাকতে হবে। 1 মিলিগ্রাম পার্সেন্টের মধ্যে থাকতে হবে। 1 mg%, হ্যাঁ, পার্সেন্ট মানে পার্সেন্টেজ। পার্সেন্ট মানে হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে 1 মিলিগ্রাম বিলিরুবিন থাকে। না না, আমি পার্সেন্ট নিচ্ছি, ইন দ্য সেন্স পার্সেন্ট মানে 100 অফ দ্য 100 মানে পার্সেন্ট। মানে হচ্ছে 100 ml ব্লাডের মধ্যে, ওটাকে আমি নিতে পারি 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার 100 ml ব্লাড। সেটাকে অতটা না লিখে mg% করে দিলেই ওইটার মানে বোঝা। এটা বোঝো? যেমন হিমোগ্লোবিন 15%, 18%, 19%, 100%, এর পার্সেন্টেজ ওটা দিতে পারে, আবার এমজিতে দিতে পারে কতটা পরিমাণ আছে, 100 ml কতটা আছে, সেখানে 12 mg%, 14 mg%, 14.5 mg%, কারো 15 mg%, কারো 11 mg%। তো এখানে একটা ভ্যালু তো দেয়, মানে পার্সেন্টেজ ভ্যালু। পার্সেন্টেজ ভ্যালু মানে বুঝবে 100 ml ব্লাডের মধ্যে ওই পরিমাণ ব্যাপারটা আছে, ঠিক আছে? তো বিলিরুবিন লেভেল মোটামুটি আমরা জানি 1 mg per 100 ml ব্লাড। এর থেকে যদি বেশি হয় তখন তাকে যে প্যাথোলজিক্যাল কন্ডিশনে অ্যারাইজ করে তাকে বলি আমরা হাইপার বিলিরুবিনিমিয়া, ঠিক আছে? অর্থাৎ হাইপার বিলিরুবিনিমিয়া কি? বিলিরুবিন লেভেল অফ দ্য ব্লাড ইজ ইনক্রিজ, অর্থাৎ ব্লাডে বিলিরুবিন লেভেলটা বেড়ে গেছে, সেই জন্য তাকে বলছি আমরা হাইপার বিলিরুবিনিমিয়া, কমনলি তাকে বলছি আমরা জন্ডিস, ঠিক আছে? জন্ডিস অ্যাকচুয়ালি কোনো রোগ নয়, স্পেসিফিক কোনো রোগ নয়। জন্ডিস হচ্ছে একটা সিনড্রোম এবং বিভিন্ন রোগের একটা সাইন, বিভিন্ন রোগের একটা সাইন হলো জন্ডিস। তো জন্ডিস কেন হবে না, বিভিন্ন রোগে যদি লিভারের কোনো ডিসফাংশন হয় বা ব্লাডের কোনো ডিসফাংশন হয় বা লিভারের বিলিয়ারি সিস্টেমের যদি কোনো ডিসফাংশন আসে, তবে সেক্ষেত্রে আমাদের বিলিরুবিন লেভেলটা শরীরে বেড়ে যাবে। কেন না, বিলিরুবিনের মেন সোর্স কি হচ্ছে? হিমোগ্লোবিন। বিলিরুবিনের মেন সোর্স কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথা থেকে আসবে? আরবিসি থেকে, কারণ হিমোগ্লোবিন একমাত্র কোথায় থাকে? আরবিসির মধ্যেই থাকে। আর কোথাও হিমোগ্লোবিন পাবে? হিমোগ্লোবিন অ্যাকচুয়ালি আরবিসি হচ্ছে নন নিউক্লিয়েটেড একটা ব্লাড সেল, যার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, টোটাল সাইটোপ্লাজম থাকে, ওই সাইটোপ্লাজমটা টোটালটাই হিমোগ্লোবিন। এবং এটা এক ধরনের আয়রন প্রোটিন কম্বাইন্ড অর্গান, মানে হিমোগ্লোবিন মানে হেম হচ্ছে মানে আপনার আয়রন, আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। এটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, এটাকে কম্বাইন করে হিমোগ্লোবিন কথাটা আসে। এবার যখন আরবিসি গুলো ম্যাচিওর হয়ে যাবে, পার্থক্য চলে আসবে, তখন তারা ধ্বংস হবে। ধ্বংস মানে হিমোলাইসিস হবে, অর্থাৎ ব্রেকডাউন হবে।
ব্রেকডাউন হলে পরে হিমোগ্লোবিনটা লিভারেট হয়ে যাবে, সেল থেকে বেরিয়ে আসবে। তখন এরা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, হিম পোর্শন আর গ্লোবিন পোর্শন। গ্লোবিন হচ্ছে প্রোটিন ফুল অফ বডি এবং সেখানে লেগে যাবে। আয়রনের কিছু অংশ যেটা হিমে, সেটা কিছুটা স্টোর হবে ফেরিটিন হিসাবে, আর কিছুটা বিলিরুবিন বলে একটা রঞ্জক পদার্থের সৃষ্টি হবে, যে রঞ্জক পদার্থটা ব্লাডের মধ্যে অবস্থান করবে আর বাকি অংশটা এক্সক্রিয়েট করে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার এই এক্সক্রিয়েশন ব্যাপারটা কোথায় কেমন হবে? এক্সক্রিয়েশনটা দুটো দিক দিয়ে হয়, একটা হচ্ছে স্টুল দিয়ে কিছুটা হয়, স্টুল দিয়ে কিছুটা। কোথা দিয়ে আসবে জিনিসটা? না, লিভারে ওদের মেটাবলিজম ঘটে, সেইখানে বিলিরুবিনের উপস্থিতি। এবার সেইখান থেকে বাইরের মধ্য দিয়ে আমাদের বিলিয়ারি সিস্টেমের মধ্যে প্রথমে আসে, সেখান থেকে কি হয় ইন্টেস্টাইনের মধ্যে আসে, ইন্টেস্টাইন থেকে বিলি অঞ্চল থেকে শোষিত হয়ে কিছু আবার কিডনি হয়ে ইউরিনে এক্সক্রিট হয়ে যায়, আর কিছু অংশ জিআই ট্র্যাক্টের মধ্য দিয়ে থ্রু ফিকাল ম্যাটারের মধ্য দিয়ে বেরিয়ে আসে, যার জন্য আমাদের পায়খানার রংটা হলুদ হয়, সাদা খাচ্ছি হলুদ হচ্ছে ওই হলুদ। ঠিক আছে, এইবার যতটা প্রোডাকশন হচ্ছে আর যতটা এক্সক্রিশন হচ্ছে, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকে, যার জন্য ব্লাডের মধ্যে তার পরিমাণটা একটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ 0.2 থেকে 0.8 এর মধ্যে। যদি এই যে যতটা তৈরি হচ্ছে আর যতটা এক্সক্রিট করছে এর মধ্যে যদি ডিসপ্যারিটি গ্রো করে, তখনই আমাদের শরীরে জন্ডিসের সৃষ্টি হবে, তাই তো? এইবার দেখো ডিসপ্যারিটিটা কোন কোন দিক থেকে আসতে পারে। বেশি পরিমাণে যদি ব্লাড সেল ভেঙে যায় আর যদি বেশি পরিমাণে হিমোগ্লোবিন লিভারেট করে ফেলে, সেক্ষেত্রে বেশি পরিমাণে বিলিরুবিন তৈরি হবে, সেক্ষেত্রে ব্লাডের মধ্যে বিলিরুবিনটা বেড়ে যাবে। আবার ধরো বিলিরুবিন যতটা তৈরি হওয়ার ততটাই তৈরি হচ্ছে, কিন্তু যতটা এক্সক্রিট হওয়ার কথা ততটা এক্সক্রিট হতে পারছে না, তাহলে ব্লাডের মধ্যে বিলিরুবিন বেড়ে যাবে। হেমোলাইটিক জন্ডিস, সেটাকে হচ্ছে অবস্ট্রাকটিভ হিমোলাইটিক আছে বললাম, যদি বেড়ে যায়, যদি হিমোলাইসিস বেশি হয় তখন হিমোগ্লোবিনের লিভারেশন বেড়ে যাবে, অলরেডি তোমার ওই বিলিরুবিন প্রোডাকশন বেড়ে যাবে, তখন ব্লাডেও বেড়ে যাবে, তার জন্য জন্ডিস হতে পারে। সেটা বলেছি, এটা হেমোলাইসিসটা কিন্তু লিভারেই হয়। হ্যাঁ, হেমোলাইসিসটা কি লিভারেই হয়? না, শরীরের ব্লাডের মধ্যে চ্যানেলের মধ্যে লিভারে ওই জিনিসগুলো এসে মেটাবলিজম, ওই যে জিনিসগুলো আসছে ব্লাড ক্যারি করে এনে লিভার সেলের মধ্যে তার মেটাবলিজম করায়। অধিকাংশ মেটাবলিজম গুলো লিভার সেল হয়, যার জন্য লিভার ব্যাপার ডিটক্সিফিকেটিং অর্গান ক্ষতিকারক, এই ক্ষতিকারক জিনিসগুলোকেও মেটাবলিজম করে ইউরিন দিয়ে দিয়ে বিভিন্ন ভাবে শরীরে কেমিক্যাল ফ্যাক্টরি অফ দ্য কেমিক্যাল ফ্যাক্টরি অফ দ্য বডি। ঠিক আছে, ওখানে আচ্ছা ওইটা আমরা এখন যাচ্ছি না, আমরা এই জায়গায় চলে আসছি। জন্ডিসটা আমরা হিমোলাইটিক পেলাম, এদিকে বললাম এক্সক্রিশনে বাধা পাওয়া অবস্ট্রাকটিভ পেলাম, আর একটা হচ্ছে ফ্যাক্টরিতে গন্ডগোল, যেটা হচ্ছে লিভারের সেলের মধ্যে গন্ডগোল হওয়ার জন্য লিভারের মেটাবলিজমে গন্ডগোল, যার জন্য কি হচ্ছে বিলিরুবিনের অল্টারেশন প্রোডাকশন, যার জন্য বিলিরুবিনটা বেড়ে যাচ্ছে। এগুলোকে বলছি আমরা হেপাটোসেলুলার জন্ডিস, মানে আমাদের লিভারের সেলের গন্ডগোলের জন্য এই জন্ডিসটা বেড়েছে। যেভাবেই হোক আমাদের ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি দেখার কথা, যে শরীরে জন্ডিস আছে কি নেই, সেটা আমরা দেখে ফেললাম। যে কোথায় কোথায় দেখবো না, আপার বালবার, যেমন অ্যানিমিয়া দেখেছিলাম, লোয়ার বিভাগ। এই বলো জন্ডিস কি হবে, কোথায় কোথায় দেখবে? হ্যাঁ, চোখের তলায় জন্ডিস, মানে চোখটা একটু হলুদ হয়ে যাবে, কোনখানটা হলুদ হবে চোখে? চোখের ওপরটা ও কোনটা? ভেরি গুড, ঠিক বলেছি, বলো।
বলতে পারবে ওটাতে একটা পয়েন্ট হলো জন্ডিস। আর কোথায় কোথায় জন্ডিস দেখবে? হাত পা হলুদ হয়ে যাবে। গা হাত পা তো অনেক পরে হলুদ হবে। জীবের তলা জিভের তলা, জিভের নিচেটা, আন্ডার সারফেস অফ দ্য টাং। আর কোথায় দেখবে? আর পা পাম, সোল আর জেনারেল স্কিন। ঠিক আছে, তার মানে আমরা ক্লিনিক্যালি জন্ডিস কোথায় কোথায় স্যার আরেকটা হবে আপার প্যালেট ইয়ে হবে। হ্যাঁ মানে সব প্যালেট, ওটাই সব প্যালেট বা আপার মানে নরম যে অংশটা মানে উপরে হার্ট প্যালেট যেটা সেইটা ইয়ে হবে। হতে পারে অনেক পরে। সে তো সারা বডি একটা মানে ভাব দেখাবে, ওটা পরের গল্প। কিন্তু আমরা ক্লিনিক্যালি প্রথমে কোথায় দেখবো? চোখে আপার বারবার কনজাংটিভা, তারপরে আন্ডার সারফেস অফ দ্য টাং, তারপরে পাম সোল, তারপরে জেনারেল স্কিন আর সব প্যালেট। এটাও বলে দিতে হবে, আন্ডার সারফেস অফ দ্য টাং আর সব প্যালেটের কালার। তো এইগুলো আমরা সাধারণত ইউরিক দেখবো, এইটা দেখে আমরা বলবো ক্লিনিক্যালি এই জন্ডিস হচ্ছে। সেই জন্য আমরা প্যাথোলজিক্যালি ওটাকে তখন বিলিরুবিন লেভেলটাকে দেখার জন্য অ্যাডভাইস করব। ঠিক আছে, বিলিরুবিন লেভেলটা দেখি কতটা জন্ডিসটা কতটা সিভিয়ার, কোন পর্যায়ে আছে সেটা জানা। ঠিক আছে, স্যার মেটাবলিজমের প্রবলেম হচ্ছে জন্ডিস হলে হেপাটোলিক হেপাটোসেলুলার ট্রান্সফার, হেপাটোসেলুলার সায়ানোসিস। হ্যাঁ বলো। হ্যাঁ যাও ওটা হলো। স্যার হ্যাঁ তাহলে সিরোসিস অফ সিরোসিস অফ লিভার তো অন্য জিনিস। ঠিকই বলছে, বলো সিরোসিস অফ লিভারে। লিভার যখন হচ্ছে হ্যাঁ তাহলে তো লিভারের সেলগুলো তো ড্যামেজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে জন্ডিস দেখা যায়। সেটা না সিরোসিস অফ লিভার হচ্ছে ওয়ান টাইপ অফ হেপাটোসেলুলার জন্ডিস, যে জন্ডিসটা হবে। এবং সেটা নেক্রোসিস হয়। আর সিরোসিস তো একটা মানে লাস্টে লিভারের রোগ ঘটিত, যেমন হেপাটাইটিস বি। হ্যাঁ। হেপাটাইটিস বি হলো, হেপাটাইটিস বি হওয়ার জন্য হেপাটিক সেলগুলো ফুললো, ফুলে তার আস্তে আস্তে ডিফর্মিটি হওয়ার জন্য সিরোসিস হলো। সিরোসিস হওয়ার জন্য সেখানে নতুন ফর্মেশন হলো। ঠিক আছে, তারপর লিভার সেলগুলো আস্তে আস্তে ড্যামেজ হচ্ছে। এইদিকে কিন্তু বিলিরুবিন লেভেল বাড়তে থাকছে। হ্যাঁ যত দিকে ড্যামেজ হচ্ছে তত বাড়তে থাকছে। এক সময় পুরো লিভারটা ড্যামেজ হয়ে পেশেন্টটা মারা যায়। এই তো ফেট হেপাটাইটিস বি। এর কোনো চিকিৎসা সেরকমভাবে হয়নি, সেইভাবে আমাদের কাছে মেডিসিনও নেই। কিন্তু আমরা যদি আগে ভাগে জানতে পারি প্রিভেন্টিভ মেজার অনেক কাজে তারা তার অন্তত লাইফ লং এর লাইফ মেজার করে দিতে পারবো। আমরা তো ম্যাক্সিমাম 70 থেকে 75 বছর ম্যাক্সিমাম পাই, 70 বছরে জেনে যাওয়ার মতো ব্যবস্থা আমাদের হাতে আছে। ঠিক আছে, আচ্ছা এটা ওটা গেল। এবার যে সায়ানোসিস। স্যার ওই যেটা বললো সিরোসিস অফ লিভার, সিরোসিস অফ লিভার মানে তো নেক্রোসিস মানে পার্মানেন্ট সেল ড্যামেজ। না, কিন্তু কিছু কিছু সময় নেক্রোসিস নয়, এখানে বলে বলছে সেরা হচ্ছে ফাইবার। এখানে প্যারেন্ট ফাইবার সেলের প্যাটার্নটা রিভার্সাল ভাবে যদি ডিটেকশন করি, আমরা নরমালি কি দেখি সেখানে প্যারেন্ট ফাইবার সেল, এই প্যারেন্ট ফাইবার সেলগুলো রিপ্লেস বাই ফাইবার টিস্যু, তখনই সিরোসিসের সৃষ্টি হচ্ছে। এবার সিরোসিসের অনেক প্রকারের আছে। ঠিক আছে, ওর লাস্ট স্টেজ নেক্রোসিস। হ্যাঁ নেক্রোসিস লাস্টে লাস্টে মানে যখন ওই সিরোসিস গুলো আস্তে আস্তে নোডুলের ফর্মেশন আসবে, নট ফর্মেশনের নোডুল ফর্মেশন যখন করতে আরম্ভ করবে, তখন তাকে ওইখানে নেক্রোসিস। এবং সেটা ধরে নাও পড়া যার আগে মানে আর কিছু করার নেই। নেক্রোসিস শুরু হয়েছে মানে লিভারের পচন শুরু হয়েছে, সোজা সোজা আমরা জানতে পারি। তার মানে কি ওই দুটাকে আর বাঁচানো অনেক সময় নিজে নিজে রিকভার করে, কারণ লিভার সেলে যেহেতু সেন্ট্রোসোম ওরে বাবা, এ আমাদের কিছু ধর্ম, হ্যাঁ সেল ডিভিশনটা হয়। আমাদের কিছু ধর্মই হচ্ছে নিজে নিজে রিকভারি করার চেষ্টা করা। লিভার সব থেকে এই আলবেটে আমার কেটে গেল, আমি কি করছি? ম্যানেজমেন্ট করছি। হ্যাঁ ম্যানেজমেন্ট করছি মানে ওই জায়গাটাকে পরিষ্কার করছি যাতে ওখানে নোংরা না হয়, অন্য সেকেন্ডারি ইনফেকশন না হয়। এবার যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়, সেলগুলোকে মুখে মুখে এনে রেখে দিচ্ছি, মানে ফিক্স করে যোগ যেভাবে যোগ করে দিচ্ছি, করে দিয়ে অ্যান্টি ব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট গুলো দিচ্ছি বা ড্রেসিং দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে সেকেন্ডারি ইনফেকশন ডিস্টার্ব না করে,
সারাবে তো বডি নিচে, বডির কোনো অ্যান্টিবায়োটিক কখনো সেল ডিভিশন করা হয় না। না না কোনো আমাদের ওষুধ ওটাকে রিপেয়ার করতে সাহায্য করবে না, রিপেয়ার কি করবে আমাদের মধ্যে নিজেই করবে থ্রু মাইটোসিস ডিভিশন। আমরা শুধু কি দেখি যাতে ও ডিস্টার্ব না হয়, এই যে মাইটোসিস ডিভিশন হচ্ছে, ও যে রিপেয়ার করছে, ওতে যেন কেউ সেকেন্ডারি অন্য কোনো শত্রু যেন ওকে ডিস্টার্ব না করে, ওই জন্যই আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াই কিনা। অ্যান্টিবায়োটিক শুধু শুকাবার জন্য বা ভালো করার জন্য দিই না, সেকেন্ডারি ইনফেকশনটা যাতে না হয়, প্রিভেন্ট থাকে এবং সেল যাতে ঠিক মানে ফর্মেশন করতে পারে, কোনো ব্যাকটেরিয়া যাতে ওখানে ডিস্টার্ব না করতে পারে, ওই জন্য আমরা এত প্রিভেনশন দিলাম। তাকে অ্যান্টিবায়োটিক দিলাম, তাকে ড্রেসিং দিলাম, তাকে রেস্ট দিলাম, তার মুখোমুখি এনে দিলাম টিচ করে, এই জায়গাগুলো খুবই কিন্তু ঘটনাটা ঘটায় কিন্তু আমাদের বডি নিয়ে বুঝতে পেরেছো? এই যে হাড় করে ঘুরবে, ভিটামিন ডি, ক্যালসিয়াম এরা কি দিয়ে দেবে না, বডি নিজেরাই অ্যাসিডিফিকেশন হবে, ক্যালসিফিকেশন হবে, সেলুলার অস্টিওপ্লাস্টিক সেলুলার ডিভিশন হবে, ওই আমাদের কাছে নিকটে এনে দেওয়া যাতে ওরা ঠিকমতো ডিফর্মিটি ছাড়া ইউনিফর্মলি জুড়তে পারে। যদি এদিকে এঁকে বেঁকে থাকে জুড়বে না, জুড়বে, কিন্তু ডিফর্মিটি হয়ে যাবে, তখন একটা পার্শ্বত হয়ে যেতে পারে, রেখে যেতে পারে, ন্যাংরা হয়ে যেতে পারে। আগেকার দিনে যেগুলো হতো, এখনকার দিনে কি আর ন্যাংরা করা দেখতে পাও? কেন এখনকার দিনে অনেক এগিয়ে গেছে। আমরা সেইভাবে চিকিৎসা করছি যেখানে কোনো ডিফর্মিটি যাতে না ওই জন্য, বুঝতে পেরেছো? তার মানে কি বুঝবে, শরীর আমাদের শরীর নিজেই সব কিছু হয়, আমরা যা হেল্প করি, সাপোর্ট দিই যাতে ও ঠিকভাবে করতে পারে, বুঝতে পেরেছো? সায়ানোসিস ও ক্লিনিক্যাল একটা প্রেজেন্টেশন। সায়ানোসিস মানে হচ্ছে লুইস ডিসক্রিমিনেশন অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি, ঠিক আছে? এবারে দুটো সেক্টর, একটা হচ্ছে সেন্ট্রাল সায়ানোসিস আর হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। সেন্ট্রাল সায়ানোসিসে আমরা সেন্টার অফ দ্য বডির মধ্যে তার প্রেজেন্টেশন দেখতে পাবো, আর পেরিফেরাল সায়ানোসিসে পেরিফেরির মধ্যে আমরা যেমন টিপ অফ দ্য ফিঙ্গার, এয়ার লোবিউল, হ্যাঁ, এইগুলো দেখতে পাবো। সেন্ট্রাল সায়ানোসিসের সাথে কথা দিই টিপ অফ দ্য নোজ, হ্যাঁ, এইগুলো চিক এর কালার, এইগুলো দুই ভাব দেখতে পাবো। সে যেভাবেই হোক না কেন, দুই ভাব হচ্ছে মানে আমরা কি ভাববো, অক্সিজেনের অভাব হচ্ছে, অর্থাৎ শরীরের মধ্যে অক্সিজেন ব্লাডে নির্দিষ্ট পরিমাণে পারফিউশন হতে পারছে না। সেটা কোন জায়গায় হতে পারছে না? তাহলে আমাকে রেসপিরেটরি সিস্টেমটা জানতে হবে, অ্যানাটমি। সেখানে আমরা জানি দুটো নস্ট্রিল আছে, একটা রেসপিরেটরি প্যাসেজ আছে, দুটো আমাদের রেসপিরেটরি অর্গান আছে, হ্যাঁ, এবং সেখান থেকে ব্লাডে যাচ্ছে, ব্লাড থেকে থ্রু ব্লাড হিমোগ্লোবিন এবং প্লাজমার মাধ্যমে বাইরে হয়ে চলে যাচ্ছে, তাই তো? এইভাবে যদি এই পুরো পাথওয়েটা নর্মাল থাকে, নর্মাল স্যাচুরেশন হবে, নর্মাল অক্সিজেনেশন হবে, কোনো ধরনের ফিডব্যাক থাকবে না। যদি কোনো কারণে এই জায়গাগুলোতে কোথাও কোনো অবস্ট্রাকশন ঘটে, মেনলি সিওপিডি বলে একটা ঘটনা তোমরা শুনেছো, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেখানে আমাদের এয়ারকে যেতে বাধা দান করছে, অবস্ট্রাকশন ঘটাচ্ছে, তাকে বলছি আমরা সিওপিডি। একটা বিরাট ভার্সন, সিওপিডি একটা বিরাট ক্ষেত্র, এখানে অনেক রোগ জড়িয়ে আছে সিওপিডিতে। কিন্তু সিওপিডি আমরা বলছি কি, যেখানে অবস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ অক্সিজেনটা রক্তে ঠিকমতো যেতে পারছে না, অর্থাৎ লাংসের মধ্যে কোন একটা ব্যারিয়ার পাচ্ছে, ঠিক আছে? আবার অনেক রোগ হয় যেখানে লাংস ঠিক আছে, লাংস থেকে রক্তে অক্সিজেন যাচ্ছে, যতটা লাংস থেকে স্যাচুরেশন রক্তে হওয়ার কথা ততটা হতে পারছে না, অর্থাৎ কিছু হিমোগ্লোবিনের ডিফেক্টের জন্য, হিমোগ্লোবিন তো মেন, অর্থাৎ রক্তেই চলে আসে, রক্তের কিছু ডিফেক্টের জন্য এই জিনিসটা করতে পারছে না, সেখানেও এরকম ঠিক আছে? তো বেসিক্যালি আমরা ক্লিনিক্যালি আমরা দেখবো শরীরে লুইস ভাব আছে কি নেই, তাকে বলছি আমরা সায়ানোসিস আছে কি নেই সেটা জানবো।
এরপরে তো ভাবনাটা অনেক বড়, বুঝতে পেরেছি? এরপরে আছে পিগমেন্টেশন। পিগমেন্টেশন মানে ডিসকালারেশন অফ দ্য বডি বিভিন্ন জায়গায়, যেমন ধরো গালের মধ্যে শো করতে পারে, নিচে তার দাগ হতে পারে, হ্যাঁ, বা অন্যান্য লেড পয়জনিং এর রেড ডিসকালারেশন থাকে কানের মধ্যে। যারা পেন্টিং ফ্যাক্টরিতে বা রঙের কারখানায় কাজ করে তাদের লেড পয়জন হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অধিকাংশ রঙের মধ্যে লেড মেশানো থাকে ও লেড দিয়ে কারবার থাকে, বুঝতে পেরেছো? তার জন্য তাদের খুব কমনলি লেড পয়জন হয়। লেড পয়জন হলে পরে কিছু সাইন বা স্টিগমা আমরা প্রকৃতিতে দেখতে পাই। আবার প্রেগনেন্সির সময় দেবে অনেক ধরনের কিছু পিগমেন্টেশন রোগ করে, যেমন তোমার কি ক্লোয়েজমা, তারপরে আর কি বলেছিলাম, প্লুরাইটিস, হ্যাঁ, ইচিং অফ স্কিন, পিগমেন্টেশন গুলো কি নাম বলেছিলাম তো, লিনিয়া নাইগ্রা, হ্যাঁ, আর নিয়ে বলেছিলাম। প্রেগনেন্সির সময় যে পিগমেন্টেশন গুলো হয়, ওটা বলুন তো। অনেকগুলো আছে। হ্যাঁ, ক্লোয়েজমা হচ্ছে তোমার গালে কপালে এতে যে পিগমেন্টেশন হয় ডিউরিং প্রেগনেন্সি, সেটাকে বলছে ক্লোয়েজমা। লিনিয়া নাইগ্রা, এই যে পিউবিস রিজিয়ন থেকে একটা পিগমেন্টেড লাইন সোজা মিড লাইন বরাবর একদম সিম্পাইসিস পিউবিস অবধি ওঠে ডিউরিং প্রেগনেন্সি, এইটাকে বলছি আমরা লিনিয়া নাইগ্রা। আর একটা বলছি স্ট্রায়া গ্যাভিডা। স্ট্রায়া গ্যাভিডা অর্থাৎ কিছু ফাটা ফাটা পিগমেন্টেশন ইনার সারফেস অফ দ্য ট্রাই, লোয়ার অ্যাবডোমেন, এগুলোতে আমরা দেখতে পাই। এক নম্বরটা কি বলবো? লিনিয়ার নাইট্রোজেন। এক নম্বর গালে যে ছোপ হয়, কপালে যে ছোপ হয়, তাকে বলে আমরা ক্লোয়েজমা, CLOASMA, ক্লোয়েজমা। এটা ভুলেছি কাহিনী। সেটা আমরা জানবো ক্লাস 3। গাল এবং কপালে, গালে আর কপালে এক ধরনের কালো মেচেদার দাগের মতো ছোপ পড়ে ডিউরিং প্রেগনেন্সি। ক্লোয়েজমা, এখানে হচ্ছে লিনিয়া নাইগ্রা। লিনিয়া, লিনিয়া, LINIA, লিনিয়া NIGRA, নাইগ্রা, লিনিয়া নাইগ্রা। এটা এক ধরনের পিগমেন্টেড লাইন, এটা সিম্পাইসিস পিউবিস থেকে মানে ব্ল্যাক লাইন হয়, এটা ব্ল্যাক লাইন, না ক্র্যাক নয়, ক্র্যাক ফাটা ফাটা টাইপের হয় না, না। না, লিনিয়ার কালো দাগ। কালো একটা দাগ, সহজে ওটা এরকম ওঠে একদম সিম্পাইসিস পিউবিস থেকে একদম, মানে যত 5 মাসের পর থেকে যত যাবে 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাসে এইখানে একদম সিম্পাইসিস পিউবিসও উঠে পড়ে, বুঝতে পেরেছো? পরে ডেলিভারি পরে ওটা মিলিয়ে যায়। আচ্ছা, এই দাগটাকে, এই পিগমেন্টেশনটাকে আমরা বলি লিনিয়া নাইগ্রা। তুমি যেটা বললে ফাটা লিনিয়া, NIGRA, নাইগ্রা। স্ট্রায়া গ্যাভিডা, ও যেটা বললো ফাটা ফাটা যে দাগটা হয় ইনার সারফেস অফ দা অ্যাবডোমেন আর থাই, হ্যাঁ, মানে পেটের নিচের দিকে এবং থাইয়ের ইনার সারফেসে এরকম ফাটা ফাটা দাগ দেখতে পাওয়া যায়, তাকে বলি স্ট্রায়া, STRIA, স্ট্রায়া গ্যাভিডা, GRAVIDA, গ্যাভিডা। তবে ওবেসিটি থাকলেও তো এটা হয়। ওবেসিটি থাকলেও অনেক সময় এখানে হয়, এই জিনিসটা দেখা যেতে পারে। যদি ওবেসিটি মানে এক্সেসিভ ফ্যাটি হয় শরীর, তবেও নন প্রেগনেন্ট থাকলেও কিন্তু ওবেসিটির জন্য স্ট্রায়া ডাক্তারটা হতে পারে, স্ট্রায়াগুলো দেখা যেতে পারে। তবে এইগুলো মানে একটি প্রেগনেন্সি পিগমেন্টেশন। এছাড়া বিভিন্ন রোগ আছে, সেখানে বিভিন্ন ধরনের পিগমেন্টেশন রোগ হয়। সেই জায়গাগুলো থেকে আমরা ডায়াগনোসিসের সুবিধার জন্য শরীরের কোথাও পিগমেন্টেশন আছে কিনা আমরা দেখি। এরপরে হচ্ছে টেম্পারেচার, এটা একটা ইম্পর্টেন্ট অংশ। বডির টেম্পারেচার আমরা লক্ষ্য করি, কতটা আছে জানার চেষ্টা করি। কিভাবে জানি বডি টেম্পারেচার? with the help of thermometer উইথ দ্য হেল্প অফ থার্মোমিটার and pulse. আর পালসে। উইথ দ্য হেল্প অফ থার্মোমিটার, পালসে। কারণ বিভিন্ন জ্বরেতে বিভিন্ন ধরনের টেম্পারেচার আসতে পারে, হ্যাঁ। এবার এখান থেকে ফিভার, তাই তো, ফিভারের বিভিন্ন ভ্যারাইটি,
হ্যাঁ, তারপরে টেম্পারেচারের ভিত্তিক ফিভারগুলো যেমন যে মাইল্ড ফিভার, তারপর হচ্ছে মডারেট, তারপর হাইপারলাইসিয়া, হ্যাঁ, এইসব ব্যাপারগুলো আছে। এছাড়াও আমাদের ইন্টারমিডিয়েট ফিভার, রেমিটেন্ট ফিভার, কন্টিনিউয়াস ফিভার, এরকম কিছু ভ্যারাইটি আছে। হ্যাঁ, তো এগুলো আমরা আগে আলোচনা করেছিলাম। কন্টিনিউয়াস ফিভার আর রেমিটেন্ট ফিভার ডিফারেন্স কি? লিমিটেড ফিভার হচ্ছে যে বারবার আসবে, মানে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আসবে। ইন্টারমিডিয়েট হচ্ছে ব্যবধানে আসবে, সরি। আর রেমিটেড ফিভার আমি হচ্ছে ইন্টারমিডিয়েটে যাইনি, আমি বলছি রেমিটেন্ট আর কন্টিনিউয়াস, এই দুটো কন্টিনিউয়াস আমি ফিভার এরা দুটো হচ্ছে ফিভারটা সবসময় 99 থাকে, 99 থেকে 100 এর মধ্যে থাকে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। না, 2 ডিগ্রি আপ এন্ড ডাউন থাকবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউয়াস আর রেমিটেন্ট দুটোই কখনোই জ্বর ছেড়ে যাবে না। জ্বর শরীরে সবসময় পারসিস্ট করে এবং ভ্যারিয়েশনটার গন্ডগোলের জন্য আমরা এটা দুটো নাম দিই। ভ্যারিয়েশনটা যখন তোমার উইদিন 2 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকছে, মানে 1.5, 1 ডিগ্রি, 1.5 ডিগ্রির মধ্যে এ হচ্ছে, যাকে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। আর যখন ভ্যারিয়েশনটা মোর দ্যান 2 ডিগ্রি ফারেনহাইট, 104 আবার 101, 100 আবার 102 আবার 104 আবার কখনো 100 নেমে আসছে, এই যে এতটা ভ্যারিয়েশন আসছে, এটাকে বলছি আমরা রেমিটেন্ট। আর কন্টিনিউয়াস যখন ভ্যারিয়েশন 104, 103, 102.5 আবার 104, 103, 102.5 এরকম ওঠানামা করছে, কিন্তু উইদিন ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আর ইন্টারমিডিয়েট হচ্ছে আসলো, কিছুক্ষণ প্লে করলো, একবারে ছেড়ে সময়ের ব্যবধানে থাকে। আবার কিছু সময় ব্যবধানে আবার এলো, কিছুক্ষণ প্লে করলো, আবার ইয়েস, ম্যালেরিয়াতে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফিভারের একটা যোগ্য উদাহরণ। এছাড়া ইউটিআই ক্ষেত্রেও আমরা দেখতে পাই, এটা এরকম দেখতে পাই, মানে ইন্টারমিডিয়েট টাইপ অফ ফিভার। এখানে এই জিনিসগুলো দিয়ে আমরা এই জিনিসগুলোকে টেম্পারেচার দিয়ে আমরা করতে পারি। সেই জন্য এই টেম্পারেচারটা সম্বন্ধে আমাদের জানা দরকার। তারপরে ইডিমা, শরীরে কোথাও তুলে আছে কিনা, জল জমে আছে কিনা, সেইটা জানার জন্য আমাদের শরীরে ইডিমা আছে কিনা সেটা। আমাদের ইডিমা দেখার একটা পদ্ধতি আছে, দ্যাট ইজ পিটিং, অর্থাৎ টিপে দেয়। মানে কোনো জায়গায় যদি ফুলে থাকে সেখানে আমরা পিটিং করবো, অর্থাৎ 1 মিনিট বুড়া মুখে চেপে ধরে থাকবো, বেশ ছেড়ে দেবো। যদি সেই প্যাটার্নটা মানে থেকে যায়, মানে ফুলে পারসিস্ট করে বা খুব ধীরে ধীরে ওটা যদি ফুলতে থাকে, তখন জানবো যে পিটিং পজিটিভ, মানে ইডিমা আছে। আর যদি ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই ওটা আবার রিগেন করে যায়, বুঝে যায় ওই গ্যাপটা, তাহলে জানবো মানে পিটিং নেগেটিভ। ঠিক আছে, এর মাধ্যমে আমরা পেতে। 3 নম্বর, তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পালস। এরপরে আমরা পালস দেখি। পালসে আমরা কি কি দেখি? 5টা আইটেম আমি বলে দিয়েছিলাম পালসে। পালসে আমরা কি দেখি? 1 নম্বর রেট, রিদম, ভলিউম, টেনশন, কন্ডিশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল। 5টা পয়েন্ট দেখতে হয়। রেট কি, কতগুলো হচ্ছে, কতগুলো বিট হচ্ছে পার মিনিট। 1 মিনিটে যতগুলো বিট হচ্ছে ততগুলো এখানে আমি ফার্স্ট পাবো। আগে জানতে কোথায় আপনি পালসটা দেখি। আমরা খুব কমনলি পালসটা দেখি রেডিয়াল আর্টারির উপরে, হাতের রেডিয়াল আর্টারির উপরে আমরা পালসটা দেখি, অর্থাৎ এই পালসটাকে বলি আমরা রেডিয়াল পালস। এছাড়াও আমরা এইখানে ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড আর্টারিতে আমরা পালস দেখি, তাকে বলি আমরা ক্যারোটিড পালস। এই দুটো খুব কমন। এছাড়া টিবিয়াতে দেখতে পারি টিবিয়াল আর্টারিতে, ফিমোরাল আর্টারিতে অতটা পাওয়া যায় না, পপিডিয়াল আর্টারিটাতে পাওয়া যায়, টেম্পোরালও পাওয়া যায়, কিন্তু ওগুলো খুব লিমিটেড কাজ করে। খুব কমনলি হচ্ছে তোমার রেডিয়াল আর ক্যারোটিড। ঠিক আছে, তো এই পালসের আমরা রেড গলা এই
ইলিওমাস্টয়েড মাসেল দুদিকে আছে, তাই ইনার বর্ডারে এরকম ভাবে হাত রাখলে তুমি দেখতে ওই পাবে। অ্যাডাম সাপেলে বুঝতে পেরেছো? বা এরকম ভাবে হাত দিয়ে মানুষ সব দেখতে পারবে। দেখবে একটা খবর পাবে। ঠিক আছে? ওইটা হচ্ছে তোমার ক্যাটাগরি পাস। সে যেভাবে যে পাস দেখি না কেন, আমরা কি দেখবো? রেট দেখবো। রেট কি? এক বিন্দুতে কতটা? রেট ওরিয়েন্টেড অ্যাবনর্মালিটি কত করেছিলাম? রেট নিয়ে আমরা কি অ্যাবনর্মালিটি দেখতে পেতে পারি? একটা হচ্ছে ব্রেডিকার্ডিয়া, আর হচ্ছে ট্যাকিকার্ডিয়া। একটা হচ্ছে ব্রেডিকার্ডিয়া, একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। ব্রেডিকার্ডিয়া মানে কি? রেডিকালের রেটটা নিচের দিকে থাকবে, ডিক্লাইন করবে। কমে যায়। নরমালের থেকে কম থাকলে Bradycardia। তার হলো ব্রেডিকার্ডিয়া, আর নরমালের থেকে বেশি Bradycardia। থাকলে ট্যাকিকার্ডিয়া। এইবার বলো নরমাল ভ্যালু নর্মাল ফার্স্ট বলো 60 থেকে 60 থেকে 90 ঠিকই আছে, 60 থেকে 80 পার মিনিট আমরা সাধারণত বলি, 90 বললেও চলবে। অর্থাৎ 60 থেকে 90 হচ্ছে নরমাল লেভেল। 90 এর অধিক হয়ে গেলে টেকিকার্ডিয়া, 60 এর নিচে হয়ে গেলে ব্রেডিকার্ডিয়া। পরিষ্কার হয়ে গেল? হ্যাঁ, টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া, আর একটা বলি স্যার রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, রিলেটিভ টেকিকার্ডিয়া। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া কি? পালস কম অথচ টেম্পারেচার হাই। টেম্পারেচারের সঙ্গে পালসের একটা রিলেশন আছে বলেছিলাম। কিরকম রিলেশন? না 1 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধির জন্য 1 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার বৃদ্ধির জন্য 10টা পালস বৃদ্ধি পায়। এই রেটটা হচ্ছে স্বাভাবিক রেট ফিজিওলজিক্যাল। তো এই রেট যখন কেউ ওবে করে না, মানে না, তার নিচে থাকে, তখন হচ্ছে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। অর্থাৎ ধরো 103 তার জ্বর, তার মানে তার পালস রেট থাকা উচিত ছিল 130, 10 বাড়বে। প্রতিটা এদের 1 ডিগ্রিতে 10 করে পাচ্ছে, মারার জন্য 103 এ গিয়ে 130 পাওয়ার কথা হিসাব অনুযায়ী। তো সেখানে আমরা পাচ্ছি তার 100 বা 105, 102। তখন এই কন্ডিশনটাকে আমরা বলি রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। পালস রেটটা কিছু কম হবে, টেম্পারেচার বেশি হবে। ব্রেডিকার্ডিয়া তখন ব্রেডিকার্ডিয়া। না না, ট্যাকিকার্ডিয়া মানে তো বেড়ে যাবে, সরি বেড়ে যাবে, বাট টেম্পারেচারটা নিচের দিকে থাকবে। যতটা টেম্পারেচারে যতটা পালস হওয়ার কথা, তার থেকে বেশি পালস রেট যখন হচ্ছে, দ্যাট ইজ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। আর যতটা টেম্পারেচার হওয়ার জন্য যতটা পালস দরকার ছিল, হওয়ার উচিত ছিল, তার থেকে যখন কম হচ্ছে, দ্যাট ইজ রিলেটিভ ব্রেডিকার্ডিয়া। এই হচ্ছে কমন ফর্ম। রিলেটিভ ব্রেডিকার্ডিয়ারে মোস্ট ইম্পর্টেন্ট রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, অত ইম্পর্টেন্ট না, কারণ খুব একটা দেখা হবে না। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া দুটো জায়গা খুব ভালো আমাদের হেল্প করে, একটা হচ্ছে ডেঙ্গু আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। এই দুটো ক্ষেত্রে অনেকটা আমাদের হেল্প করে রিলেটিভ ব্রেডিকার্ডিয়া পাই। যেমন ডেঙ্গু হলে পরে, ডেঙ্গু যখন ফিভারটা বাড়ে, সেই অনুযায়ী কিন্তু হার্ট রেট বা পালস রেট বাড়ে, তখন আমরা রিলেটিভ ব্রেডিকার্ডিয়া পাই। আবার অবস্ট্রাকটিভ জন্ডিসেও কিছু কিছু ক্ষেত্রে আমরা রিলেটিভ ব্রেডিকার্ডিয়া পাই। ঠিক আছে, এইগুলো আমাদের হেল্প করে। এরপরে হচ্ছে স্যার একটা কথা জিজ্ঞেস করবো, অনেক সময় পালসের ট্যাকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু গ্যাপিং আসছে, গ্যাপিং। সেটা আসছে, তো সেটা এখন আসেনি। এটা আমরা রেট নিয়ে বলছি অলরেডি। রেটের পরে কি বলেছিলাম আমরা দেখবো? রিজম। পালসের আমরা বলেছিলাম 5টা জিনিস দেখবো, তার মধ্যে ফার্স্ট বলেছি রেট। রেট নিয়ে যে অ্যাবনর্মালিটিগুলো ছিল আমরা করলাম। এবার দেখবো কি রিজম। রিজম মানে তাল, যে কোনো ছন্দ। একটা জিনিসের ছন্দ থাকে, একটা গান হয়, সেটা একটা ছন্দে হয়, একটা সেটা আমাদের হার্টবিটটা একটা ছন্দে হয়। ঠিক 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 করে করছে, হ্যাঁ, সেখানে অ্যাকচুয়ালি সাউন্ডটা কি লাভলু 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 সাউন্ড হচ্ছে। একটা নির্দিষ্ট ইন্টারভেলে এই সাউন্ডগুলো হচ্ছে, এগুলোকে হার্ট সাউন্ড বলি আমরা। এগুলো তোমার লাভ লাভ, তারপরে ডুব। লাভ থেকে ডুবের হচ্ছে তোমার 0.3 সেকেন্ড, আবার ডুব থেকে আবার লাভ হতে সময় নেয় 0.5 সেকেন্ড। ট্রেনে লাভডুব লাভডুব লাভডুবটা পাশাপাশি পড়ে যায়, মানে 3.3 সেকেন্ড, আর এদিকে 0.5 সেকেন্ড।
সে দূর থেকে লাভ একটু দেরি হয়, খুব ভালো করে তোমরা যদি শোনো দেখতে পাবে। এগুলো লাভ টু লাভ টু লাভ টু লাভ টু লাভ টু এটা হবে 8 সাউন্ড হয়ে যাচ্ছে। এর মাধ্যমে একটা লাভ একটা বুঝ মিলিয়ে হচ্ছে তোমার, আমরা জানি একটা হার্ট বিট, তাই তো? একটা হার্ট বিট এইরকম মিনিটে তোমার 60 থেকে 80 আবার 72টা হার্ট বিট হবে পার মিনিট। এইবার এরকম একটা ছন্দে হবে কি, তাই তো? এবার এই ছন্দটা আমরা পালস থেকে পাচ্ছি, পালসটাও সেরকম ভাবে ছন্দে হচ্ছে। এবার যদি পালসটা যদি সেরকম ছন্দে না হয়, তখন সেই পালসটাকে বলি আমরা ইরেগুলার পালস। যেটা বলতে চাইছি, রেগুলার পালস মানে যখন ছন্দে হচ্ছে, দ্যাট ইজ রেগুলার পালস। সব বিট ঠিক হচ্ছে, ঠিক 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 ঠিক। তাহলে এখানে আমরা ঠিক ছন্দে পাচ্ছি, কোনো ধরনের বিট অফ দেখতে পাচ্ছি না। যখনই এখানে আমরা রিয়েলাইজ করছি ঠিক 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 একটা পড়লো না, আবার ঠিক 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 একটা পড়লো না, আবার ঠিক 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 একটা পড়লো না, আবার কখনো দেখি ঠিক 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 করে পড়লো পড়লো না, আবার ঠিক 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 করে পড়লো না পড়লো না। এইরকম ব্যাপারগুলো যখন হচ্ছে তখন তাকে বলছে আমরা ইরেগুলার পালস। ইরেগুলার পালসের আবার দুটো ভ্যারাইটি। ইরেগুলার পালস আছে দুটো কি করে হবে? ওই তো তুমি যখন হাত দেবে, হাত দিয়ে যখন ছন্দ মিলবে না, তুমি দেখো কেমন ছন্দে ছন্দে হচ্ছে। যখনই এরকম 3টে পেলেন, তারপরে আর একটা ধাক্কা পেলে না, বা 4টে পেলে একটা ধাক্কা পেলে না, আবার 5টা পেলে একটা ধাক্কা পেলে না, তখন জানবে এটা ইরেগুলার। অর্থাৎ বিটটাও একটা করে বিট অফ হচ্ছে, মাঝে মাঝে একটা করে বিট অফ হচ্ছে। তাহলে বিট যদি ঠিক মতো না হয়, ছন্দে না চলে, পালসও ছন্দে চলবে না। তাহলে পালস তখন আমরা যেটা পাবো সেটা ইরেগুলার পালস পাবো। ইরেগুলারের মধ্যে দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে রেগুলারলি ইরেগুলার, আর একটা হচ্ছে ইরেগুলারলি ইরেগুলার। রেগুলারলি কি হচ্ছে, একটা ছন্দ মিলে মানে ইরেগুলার হচ্ছে 1 2 3 অফ, 1 2 3 অফ, 1 2 3 অফ। এইটা স্যার কার্ডিয়াক এরিথমিয়া এটাকেই তো বলে। না না, কার্ডিয়াক এরিথমিয়া না, এটা পালস ড্রপ। এটা হচ্ছে কার্ডিয়াক এরিথমিয়া। কার্ডিয়াক এরিথমিয়া আলাদা জিনিস। ওখানে এত জোরে হচ্ছে, ওখানে এত জোরে সংকোচন প্রসারণ হচ্ছে, হ্যাঁ, যে তোমার পালসের অনেক বেড়ে যাচ্ছে, 250 300 এরকম। অর্থাৎ এক সময় এত বেড়ে যাচ্ছে, কাঁপছে। সেগুলো হচ্ছে বুঝতে পেরেছো? এটা হচ্ছে ইরেগুলার পালস। এখানে হচ্ছে ড্রপ বিট, অর্থাৎ হার্ট ঠিক মতো পাম্প করছে না। মানে এই ড্রপ বিটের দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে রেগুলারলি ড্রপ বিট, আর একটা হচ্ছে ইরেগুলারলি ড্রপ বিট। বুঝা গেল? ইরেগুলারলি কিরকম? 1 2 3 অফ, 1 2 3 4 5 6 7 অফ, 8 9 10 11 12 13 14 অফ। মানে কি এখানে অফ হচ্ছে, এর মধ্যে কোনো ছন্দ নেই, ইরেগুলারলি অফ হয়ে যাচ্ছে। কখনো 2টোর পরে, কখনো 6টার পরে, কখনো 2টোর পরে, কখনো 4টের পরে। আর এক ধরনের অফ হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট ছন্দে অফ হচ্ছে, যেমন 2টো হয়ে একটা হচ্ছে, 2টো হয়ে একটা হচ্ছে, 2টো বা কোনোটাতে 4টে হয়ে একটা হচ্ছে, 4টে হয়ে একটা হচ্ছে। এগুলাকে একটা ছন্দ ইরেগুলার, কিন্তু একটা ছন্দ মেনটেন। সেই জন্য বলছে রেগুলার ইরেগুলার। এরকম ভাবে আমরা পালস গুলোকে দেখবো, মানে রেগুলারিটি দেখবো। এরপরে কি দেখবো? ভলিউম আর টেনশন। ভলিউম টেনশন রিলেটিভ, অর্থাৎ যখন ব্লাড প্রেশার বেশি চাপে রক্ত ফ্লো হচ্ছে, তখন জোরে জোরে হাঁটতে পারে, ভলিউমও হাই হবে, টেনশনও হাই হবে। বুঝতে পেরেছি? আর যখন ফিমেল হবে, মানে দুর্বল হবে শরীর, যখন রক্ত লো প্রেসারে হয়েছে, তখন তোমার এগুলো ফিমেল হবে, হ্যাঁ, ভলিউমগুলো লো হবে, টেনশনটাও কম হবে। আর একটা কি দেখবো, এই যে রেডিয়াল আর্টারি, রেডিয়াল যে বোনসটা আছে, বোনসের উপরে আর্টারিটা একটু রোগলে থেকে, অর্থাৎ কন্ডিশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল। আর্টারিয়াল ওয়ালটা কেমন কন্ডিশনে আছে, নমনীয় স্থিতিস্থাপক আছে, নাকি মানে স্ক্লেরাল আর্টেরিওস্ক্লেরোসিস বলে একটা রোগ হয়, যেখানে আর্টারির গায়ে স্ক্লেরাল ম্যাটেরিয়াল জমে গিয়ে আর্টারিগুলো শক্ত গলির মতো হয়।
তখন এখানে রগড়ালে তুমি একটা দড়ির মতো অনুভূতি পাবে যে এখানে একটা দড়ি গেছে মনে হচ্ছে এরকম, বুঝতে পেরেছো? কিন্তু এখন রোগটাও কিছুই পাচ্ছ না, তাহলে কি এগুলো ইলাস্টিসিটি আছে, বর্ণ আছে, এই ধরনের আর্টিফিশিয়াল কন্ডিশন অফ আর্টিফিশিয়াল ওয়াল ওকে আছে, কোনো ধরনের অ্যাবনর্মালিটি আর্টিফিশিয়াল ওয়ালে নেই। লিকুইড হয়তো মিনারেল ম্যাটেরিয়ালটা আসে তো লিকুইড থেকে, লিকুইড শক্ত হয়ে গেলে লিকুইড যতক্ষণ নিয়ে থাকে তখনও ঠিক পাবে, কিন্তু থাকলেও তো ট্রান্সপারেন্সি যেটা বলে হ্যাঁ হার্ডেনিং হবে না। ওইটা তো তাহলে তার বাইরে জমছে তো। ইন্টিমাল লেয়ার এবং তোমার ভেতরে যে একটা নলের তো গঠন আছে, সেরাস লেয়ার আছে, মাসেলস লেয়ার আছে, অ্যাডভেন্টিসিয়াল মিডিয়া লেয়ার আছে, তিনটে লেয়ার অ্যাডভেন্টিসিয়াল মিডিয়া লেয়ারগুলোর মধ্যে যে বাইরে কি হবে, এটা বাইরে নষ্ট হয়েছে ওটা একটা নলের ওয়ালে হলে অলরেডি কি হবে, নলের মুভমেন্টটা শুরু হয়ে যাবে, যার জন্য যতটা পরিমাণে রক্ত বইছিল ততটা বইতে পারবে না, যতটা প্রেশারে বইছিল তার প্রেশারও বেড়ে যাবে, অনেকটা চাপে বইবে, যখনই জায়গা পাবে তার চাপ বেড়ে যাবে, জায়গা বেশি পেলে চাপ কম হবে, এটা তো কমন আচ্ছা। একটা হচ্ছে ব্লাড প্রেশার, তারপরে আমরা ব্লাড প্রেশারটা দেখি, ব্লাড প্রেশার দেখা হয় ম্যানোমিটারের সাহায্যে, তাই তো? তবে দেখি আগের দিন আমরা দেখিয়েছিলাম ব্লাড প্রেশার মেজার দেখিয়েছিলাম, আর তোমরা মোটামুটি ব্লাড প্রেশার মাপতে জানো, তাই তো? সবাই জানো তো? কে জানো না ব্লাড প্রেশার মাপতে? এখানে হাত তোলো। আমি শেখালাম না তোমাদের, তুমি আসুনি আমার কি করবো, আমি ধরে ধরে শিখেছিলাম আগে থেকে, ছেলেরা সব জানে ব্লাড প্রেশার মাপতে তোলাম, হ্যাঁ? আর তোমরা দুজন একদমই জানো না, হ্যাঁ? আচ্ছা এই জিনিসটা এসো, দুজনেই চলে এসেছে। এই এনেছো, মেশিন এনেছো, যেহেতু ম্যানোমিটার আছে, আছে কার আছে? স্যার এই 1 কুড়িতে স্টার্ট হচ্ছে,
ঠিক আছে, আর কিন্তু ওখানে সেটা কার দেখেছো? ও আমার 120/80 পেয়েছে। ভালো করে দেবো। না না, আমার 130/34 হবে। স্যার নতুন হাত, নতুন কাজ, একটু ভুল হতে হতেই পারে। না, আওয়াজটা পেয়েছো, ওইটাই যথেষ্ট। ঠিক ঠিক আওয়াজ স্যার, পাওয়া আপনার যাচ্ছে? আওয়াজটা ভালো আসছিল, কিন্তু হ্যাঁ। কিছু জনের পাওয়া যায় না, আস্তে আস্তে হয়। না, আমারটা তো ধরে পুরো দিলাম। স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি প্রেশার, হাই প্রেশার। ছেলেদের হার্টের আওয়াজটা একটু বেশি পাবে, মেয়েদের হার্টের আওয়াজটা খুবই সব মেয়ে হয়। এবার তোমরা দুজন করে একে ও মাপার প্র্যাকটিস করবে। এটা ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসের উপরে, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো সোজাই। মোটামুটি 10, 20, 25, 30 মিনিটে মাপতে মাপতে শিখে যাবে। আর যে কোনো জিনিস প্র্যাকটিস ছাড়া হবে না। একদিন আমি শেখালাম, তারপরে আর প্র্যাকটিস করলে না হবে। তোমাকে বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমার নিজস্ব টিভি মেশিন থাকা দরকার, চুপগুলো বেশি করে বাঁচবে। ঠিক আছে? আর তোমার খাতা এই মুখটা আছে না, এটা স্পেশাল। এই মুখটা আছে, তারপর দাও দাও। দেখো, শিখিয়ে দিই। এইটা থেকে একটুখানি উপরে বাঁধবে। হ্যাঁ, আর এই যে দড়ি দুটো থাকবে, সাইড দুটো একটু কমিয়ে রেখে দিতে হবে। ওখানে রাখো। হাতটাকে সেম প্লেস রাখতে হবে। রান্নাগুলো হবে না।
করাবেন তো নাই হ্যাঁ, আমার কোনটা করে ওরা সেটা করবে যে আমাদের অ্যানাটমি প্রয়োজন হয়নি, তবে স্যালারি আমাদের হয়ে গেছে। আচ্ছা এটা এই হার্ট পাম্প করা ইয়ে করা ও ওটা স্যার এ বলছে পালমোনারি রেসিসিটেশন সিপিআর আমরা রেড ক্রসে করে এসেছি স্যার কার্ডিও পালমোনারি রেসিসিটেশন রেসাসিটেশন। সিপিআর মানে 1:30 দুবার মুখে দেবে 30 বার মোট 5 বার দিতে হবে। এগুলো হচ্ছে তোমাদের মানে ইনস্টিটিউশনে শেখানো, এটা ক্লাসরুমে তো নয়। এগুলো হচ্ছে এটা স্যার আমাদের রেড ক্রস শিখিয়েছে আমাদের বহুত জানা ওইগুলো করবে, প্র্যাকটিক্যাল দেবে তো, তোমাদের ইন্টার্নশিপ দেবে, সেখানে করবে। হসপিটালে ঢুকে দেবে, কোথায় ইন্টার্নশিপ পার্সনকে এগুলো আছে ট্রায়াল করা জিজ্ঞেস করবে, সেই অনুযায়ী তোমাদের হসপিটাল দেবে। সেখানে সানডে কি হবে সেটা জানি না। ইন্টার্নশিপ কোনো সানডেতে হয়, সানডে তো বন্ধ থাকে, মানে উইকডেজে হবে। তুমি যখন কোনো হসপিটালে যাও বা স্বাস্থ্য সেন্টারে যাবে, ইন্টার্নশিপ তো সেখানেই হবে, এছাড়া তো সম্ভব নয়। বুঝতে পেরেছি? মাঝে তোমাকে উইকডেজেই করতে হবে। এবার এদের ব্যবস্থা আছে, কোনো না কোনো হসপিটালের ব্যবস্থা আছে, সেটা যায় না বলে হয়, ছেলেরা যায় না বলে হয় না। নাহলে সিমন টিমন এদিক কোথায় গ্যাস যুক্ত করা আছে, স্টুডেন্ট পাঠাবে, ওখানে ওরা শিখে ইন্টার্নশিপ মানে কি রুগীকে নিয়ে তোমার প্র্যাকটিক্যাল মানে সেখানে তো ডাক্তাররা থাকছে, আন্ডারে থেকে তোমাকে কিছু শিখতে হবে। এরা তো ইমার্জেন্সি ব্যাপার, এগুলো রেড ক্রস সোসাইটি শিখতে পারে। এটা ওনারা বলছে না থাকতে রেড ক্রসে আমাদের শিখিয়েছিল সিপিআর, ফায়ার ফাইটিং, স্নেক বাইট, ওয়াটার ড্রপিং, জলে পড়ে আর হচ্ছে আপনার সফট যদি কোনো পেশেন্ট সফট পেশেন্ট আছে তাহলে তাকে কীভাবে রিকভার করে, সেই ব্যক্তিক সব হতে পারে বা কোথাও বাজ করবো সেখান থেকে সফট হয়ে যেতে পারে, সেখান থেকে রেড ক্রস এগুলো আমরা করেছি, রেড ক্রস পাশে করেছি। স্যার আমাদের অ্যানাটা হচ্ছে ওখানে ওদের রেড ক্রসের ফার্স্ট এড কোর্স আছে, রেড ক্রসের ফার্স্ট এড কোর্সটা কিন্তু করেছে, আমি করেছি 1 বছরের ফলো করেছি ওটাকে ফার্স্ট এড কোর্স সমস্ত কিছু, এবং এইগুলো যেগুলো আমি করছি এগুলো সমস্ত কারণ হিউম্যান ফিজিওলজিতে 10টা সিস্টেম আছে, 10টা সিস্টেম ক্রিয়ামূলকই করছে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম, স্কিন অ্যান্ড মাসকুলোস্কেলিটাল সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সমস্ত সব অ্যানাটমিও বলেছি। মানে অ্যানাটমি না জানলে আপনার কোথাও ভেঙেছে তাহলে আপনি সেখানে কিভাবে কি ব্যান্ডেজ করবেন। এবার ব্যান্ডেজ অনেক সময় আছে সেকশন ব্যান্ডেজ, গ্র্যানি নটস, রেজল নটস, এগুলো সব ওইসব ব্যাপারগুলো কাজে দিয়ে দেয়। রেড ক্রসের যেহেতু ইন্টারন্যাশনাল ব্যাপার, এবার রেড ক্রসের ম্যাক্সিমাম কাজটা যদি ব্যাপারটা নয়, যে কোনো ফার্স্ট এড তোমার যখন ট্রেনিং হবে না সব জায়গাতেই কারণ এবার নাইফ স্ট্যাবিং হলে মনে করুন যে ইনজুরি, মনে করুন আপনার ল্যাসারেটেড উন্ড, কন্টিউস উন্ড, পাংচার উন্ড, আর ওদিকে আপনার ইনসাইজ উন্ড, সাইড টুন কন্টিউস উন্ড, পাংচার উন্ড, আর আরেকটা কি উন্ড ছিল বলে যাচ্ছে স্ট্যাব হয়ে যায় ল্যাসারেটেড উন্ড। সেগুলো সব মেকানিক্যাল ইনজুরির অংশ, আমি সেটা বলেছি। এগুলো আপনি সব এগুলো এখানে একই, আপনি আরো আগে পড়ানো হয়েছে মেকানিক্যাল ইনজুরি, সেখানে এইসব ভ্যারাইটিগুলো আছে। এবার কাট ইমিউন যেগুলো, এগুলো Incised. ইনসাইড, সেগুলো সাধারণত কিছু অর্থ দিয়ে ইনসাইড ধারালো সাপ কিছু দিয়ে। এবার ইনসাইড হলে পরে তার উইংটা কেমন হবে, তার দুটো খালি হবে, হ্যাঁ রিং হবে, আমরা সেগুলোকে অ্যাপোজ করবো। ওরা
সেটা অ্যাপোজ করতে আমার কটা লেয়ার লাগে সেটাকে ব্যাচ করতে হবে। আমি একটা ওষুধে শুধু অ্যাপোজ করে দিলে হবে না, যখন সেল ডিপ হয়ে যাচ্ছে তখন আমার মাসল তারপরে স্কিনে আসতে হবে। যেন কখনো আমাদের দুটো লেয়ারে কখনো তিনটে লেয়ারে ভেতরে বাইরে স্কিনকে রেখে মানে নন ন্যাচারাল সুচার সুচারিং মেটেরিয়ালস অ্যাবজর্বেবল সুচারিং মেটেরিয়ালস এগুলো শেখানো আছে। আমাদের বার্নও শিখিয়েছে। এছাড়া আমরা বলছি ডট বাইট, তারপরে আপনার কনফিউজ টুল, বিশেষ করে যেটাকে আমরা বলি যে কুকুরে কামড়ে যেটা ছিঁড়ে কুকুরে নেয়, কনফিউজ টুল। কনফিউজ টুলে ওগুলো হচ্ছে তোমার ফাংশন পাংচার করতে স্যার দূরে কিন্তু পাংচার কনফিউজ মানে হচ্ছে কুকুরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। যেভাবে ব্যান্ডেজ করতে হবে এগুলো শিখিয়েছিল। কুকুরের কামড়ালে বা এনিমেল কামড়ালে পরে এগুলো হয়। কনফিউজ স্কিন সমেত মাংস সমেত শুকলে ছিন্ন ভিন্ন করে বলছি স্যার আমাদের যেটা সিএমসিটির মধ্যে আমাদের তো অ্যানাটমিক্যাল আমরা বলতে পারলাম না, স্যার আমাদের বড় ওইটা জিজ্ঞেস করলে বললে তো ইয়ে আমাকে বললে আমি করি আমাকে রাজা বলেছিল যে আমাদের ইডিটি কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট হয়ে গেছে কিভাবে তুমি দেখবে সেরকম একটা মধ্যে